এটাও রিভাইসও হয়ে যাবে এবং তার সাথে অন্যান্যগুলোও কাজে লাগবে। বেশ, চলো লেটস স্টার্ট নাও। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? বেশ, তো দেখো আগের দিন আমি সবাইকে আলোচনা করেছিলাম ইংলিশের বেসিক জায়গা নিয়ে। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নাউন। ক্লাস শুরু করার আগে সবাইকে একটা কথা আমি বারবার যেটা বলি, ব্যাচে আবার একবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকে ভালো করে বুঝবে এবং যদি কেউ কোথাও বুঝতে না পারো কোনো হেজিটেট করবে না, আমাকে কিন্তু জিজ্ঞেস করবে। যার যেখানে বুঝতে অসুবিধা হবে সে জিজ্ঞেস করবে যে আমি বুঝতে পারিনি এই জায়গাটা। ঠিক আছে, কেউ কোনো হেজিটেশন করবে না। তো ফার্স্ট ক্লাস আমরা আজকে গ্রামার ওরিয়েন্টেড স্টার্ট করব, সেটা হচ্ছে নাউন। সো নাউন কি? নাউন কি, আমরা কাকে বলি নাউন? নাউন আমরা কাকে বলি? সহজ কথায় নাউন মানে হচ্ছে নাম। সহজ কথায় নাউন মানে নাম। যে কারোর নাম হতে পারে, তোমার নাম হতে পারে, আমার নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, তাই না? কোনো গুণাবলীর নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো নাউনকে আমরা কয় ভাগে ভাগ করি? নাউনকে আমরা 5 ভাগে ভাগ করি। সেগুলো কি কি না? নাম্বার 1 মনে রাখবো, প্রপার নাউন। প্রপার নাউন। নাম্বার 2 কমন নাউন, প্রপার কমন। নাম্বার 3 কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। নাম্বার 4 material noun, and number 5 is abstract noun. এই মোট 5 ভাগে আমরা নাউনকে ভাগ করি। ওকে, তো ফার্স্ট অফ অল এর মধ্যে প্রপার নাউন কোনগুলো? প্রপার নাউন আমরা কাকে বলি? আমরা প্রপার নাউন কাকে বলি? মনে রাখবো সিম্পলি প্রপার নাউন মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট নাম। যে কোনো নির্দিষ্ট নাম মানে ধরো সেটা তোমার নাম হতে পারে, আমার নাম হতে পারে। ধরো বললাম হয়তো প্রপার নাউনের উদাহরণ, একটা ছেলের নাম হয়তো বললাম রাহুল, একটা মেয়ের নাম বললাম শবনম। ওকে, বা ধরো আরো কিছু, ধরো বললাম একটা শহরের নাম, একটা শহরের নাম বললাম হয়তো কলকাতা, কোনো নির্দিষ্ট নাম। বা কোনো একটা হয়তো নদীর নাম বললাম গঙ্গা। এগুলো হচ্ছে প্রপার নাউন, তাই না? আর কমন নাউন কোনগুলো? না, কমন নাউন হচ্ছে জাতিবাচক। কমন নাউন হচ্ছে জাতিবাচক, যখন পুরো জাতিটাকে বোঝায়। যেমন ধরো রাহুল তো একটা ছেলের নাম, রাহুল তো একটা ছেলের নাম, তাই না? কিন্তু এই যে ছেলে কথাটা, ছেলে কথাটাও তো একটা নাম। তো যদি রাহুল হয় প্রপার নাউন, তাহলে কমন নাউন কি হয়ে যাবে? না ছেলে কথাটা, দ্যাট ইজ বয়। ওকে, সো কলকাতা যদি একটা প্রপার নাউন হয়, কমন নাউন কি হবে বলো? সিটি, তাই না? কমন নাউন হবে সিটি। তাহলে গঙ্গা প্রপার নাউন হলে কমন নাউন কি হবে? রিভার। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি সবাইকে? এটা প্রপার নাউন মানে হচ্ছে একদম নির্দিষ্ট কোনো নাম, আর কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক, যখন জাতিটাকে ইন্ডিকেট করে। যেমন ধরো মাউন্ট এভারেস্ট, এটা প্রপার নাউন। মাউন্ট এভারেস্ট প্রপার নাউন, কিন্তু মাউন্টেন যদি বলি সেটা হয়ে যাবে কমন নাউন। ওকে, এবারে একটা ব্যাপার আছে এই দুটোর মধ্যে, সেটা আমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে জেনারেলি, জাস্ট সবাই জানো তবু একটু বলে দেওয়া, যে জেনারেলি প্রপার নাউনের আগে, জেনারেলি প্রপার নাউনের পরে, জেনারেলি প্রপার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। জেনারেলি প্রপার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ধরো আমি যদি একটা ফর এক্সাম্পল বলি, হয়তো বললাম ইন্ডিয়া, ইন্ডিয়া আর এ
সেকিউলার কান্ট্রি। সেকিউলার মানে, সেকিউলার মানে কি? ধর্মনিরপেক্ষ, এক্স্যাক্টলি। ইন্ডিয়া ইজ এ সেকিউলার কান্ট্রি, ইন্ডিয়া আর এ সেকিউলার কান্ট্রি। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? অবভিয়াসলি হ্যাঁ, ইন্ডিয়া তো সিঙ্গুলার, তাই না? ইন্ডিয়া তো একটা প্রপার নাউন। তাহলে ইন্ডিয়া যদি প্রপার নাউন হয় তাহলে কান্ট্রি হবে কমন নাউন, তাই না? তাহলে এখানে কি হবে? আর নয়, হয়ে যাবে ইজ। তো সাধারণত যে কোনো প্রপার নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কিরকম না, যদি কোনো প্রপার নাউন, যদি কোনো প্রপার নাউন, যদি কোনো প্রপার নাউন কোনো টিম হিসাবে বোঝায়, যদি কোনো প্রপার নাউন কোনো টিম হিসাবে বোঝায়, টিম হিসাবে বোঝায়, তাহলে এরপর প্লুরাল ভার্ব বসে, তাহলে এরপর প্লুরাল ভার্ব বসে। ব্যাপারটা কি রকম? ধরো হয়তো বললাম, ফর এক্সাম্পল বললাম দ্য ইংল্যান্ড, দ্য ইংল্যান্ড ইজ, দ্য ইংল্যান্ড ইজ ব্যাটিং ফাস্ট, the England is batting fast in this innings, in this innings, innings স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। দেখো এখানে যেটা বলতে চাইছে ভালো করে মিনিংটা বোঝো। বলছে ইংল্যান্ড প্রথমে ব্যাট করছে এই ইনিংসে, ইংল্যান্ড প্রথমে ব্যাট করছে এই ইনিংসে। তাহলে ইংল্যান্ডটা কি, এখানে ইংল্যান্ড বলতে দেশটাকে কি বোঝাচ্ছে? এখানে ইংল্যান্ড বলতে দেশটাকে বোঝাচ্ছে না, ইংল্যান্ড ক্রিকেট টিমকে বোঝাচ্ছে, তাই না? ইংল্যান্ড ক্রিকেট টিমটাকে বোঝাচ্ছে। তো যখন কোনো প্রপার নাউন কোনো টিমকে বোঝাবে তখন তারপরে সিঙ্গুলার নয় প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে ভুল কোথায় আছে? ইজ হবে না, এখানে হয়ে যাবে আর। সবাইকে বোঝাতে পেরেছি জায়গাটা? সবার কাছে ক্লিয়ার? আরেকবার বলুন স্যার। বললাম যে নরমালি যে কোনো প্রপার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দেখো ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি হবে, যেহেতু ভারত একটাই দেশ, তাই না? কিন্তু এখানে বলছে দ্য ইংল্যান্ড ইজ ব্যাটিং ফার্স্ট ইন দিস ইনিংস। তার মানে এখানে ইংল্যান্ডকে কি বোঝাচ্ছে? ইংল্যান্ড দেশটাকে বোঝাচ্ছে নাকি ইংল্যান্ড টিমটাকে বোঝাচ্ছে? কোনটাকে বোঝাচ্ছে বলো? ব্যাটিং বলেছে, তার মানে ব্যাটিং করছে ফার্স্টে, তার মানে টিমকে বোঝাচ্ছে, তাই না? তো যদি টিম হিসাবে বোঝায় তাহলে এরপরে প্লুরাল ভার্ব বসবে, সেজন্য এখানে ইজ কেটে আর করলাম। বোঝা গেছে এবার? বেশ, এবার আমরা আসবো কমন নাউন রিলেটেড কিছু কিছু ভুলে। কমন নাউন রিলেটেড কিছু বলো। লিখে নাও, অবশ্যই লিখে নাও, কোনো পিডিএফ দেবো না আমি নোটসের, সব হাতে লেখো। আমার কাছে ক্লাস করলে যা লেখাবো আমি সব ক্লাসে হাতে লিখতে হবে, যেগুলো প্রয়োজন আমি সেগুলো অনলি সেগুলো পিডিএফ দেবো। বেশ, এবার আমরা আসবো কমন নাউনে। কমন নাউন আমরা কাকে বলি? না, কমন নাউন বললাম জাতিবাচক, তাই না? এবার দেখো একটা জিনিস আমাকে বিশেষ করে মনে রাখতে হবে, এই জায়গাটা ভাইটাল, ভালো করে মনে রেখো। সেটা হচ্ছে যদি কোনো, জাস্ট বাংলায় মনে রাখলেই হবে, ভালো করে বোঝো। যদি কোনো প্রপার নাউন, যদি কোনো প্রপার নাউন কমন নাউনের কাজ করে, কমন নাউনের মতো কাজ করে, যদি কোনো প্রপার নাউন কমন নাউনের মতো কাজ করে, কাজ করে, তাহলে তার আগে, তাহলে তার আগে আর্টিকেল দা বসে, তাহলে তার আগে আর্টিকেল দা বসে। জিনিসটা বোঝো। ধরো আমি যদি বলি, হয়তো বললাম
মাই ব্রাদার ইজ, মাই ব্রাদার ইজ, তোমাকে পরীক্ষায় এভাবে বল দেবে। বিরাট কোহলি, মাই ব্রাদার ইজ বিরাট কোহলি স্ল্যাশ অফ আওয়ার টিম, অফ আওয়ার টিম, মানে বলছে আমার ভাই হলো আমাদের টিমের বিরাট কোহলি। ভালো করে মানেটা বোঝো, মানেটা কি বলছে না আমার ভাই হলো আমাদের টিমের বিরাট কোহলি। তার মানে কি দেখো, বিরাট কোহলি কথাটা অ্যাকচুয়ালি কিন্তু প্রপার নাউন, নির্দিষ্ট একজনের নাম, তাই না? কিন্তু এখানে বিরাট কোহলি দেখো, মানে বিরাট কোহলি ক্রিকেট খেলার ক্ষেত্রে এতটাই বিখ্যাত যে তিনি একজন আইকনে পরিণত হয়েছেন। মানে যেই ভালো খেলে তাকেই আমি বলছি বিরাট কোহলি। আমি বলছি আমার ভাই হলো আমাদের টিমের বিরাট কোহলি, মানে খুব ভালো ব্যাটসম্যান। আর অন্য কোনো টিমে আবার কেউ ভালো ব্যাট করে, সে বলছে ও তো আমাদের টিমের বিরাট কোহলি। আমি বোঝাতে পারছি সবাইকে? মানে বিরাট কোহলি যদিও নিজে একজন একটা নির্দিষ্ট নাম, প্রপার নাউন, কিন্তু যদিও এখানে মানে সে এতটাই ভালো খেলে যে যে যেখানেই ভালো খেলে, ভালো ব্যাটসম্যান হিসেবে পরিচয় দিতে গেলেই বলি ও তো আমাদের টিমের বিরাট কোহলি। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এর আগে আমাকে আর্টিকেল দা বসাতে হবে। তাহলে ভুল কোথায় ছিল? বি পার্টে। আমি বোঝাতে পারলাম সবাইকে? ধরো সেম জিনিস বললাম, মাই সিস্টার ইজ, মাই সিস্টার ইজ লতা মঙ্গেশকর, মাই সিস্টার ইজ লতা মঙ্গেশকর অফ দিস লোকালিটি, অফ দিস লোকালিটি, মানে আমার সিস্টার হলো এই এরিয়ার লতা মঙ্গেশকর। তার মানে কি সে এত ভালো গান গায়, লতা মঙ্গেশকর এতই ভালো গায়িকা যে যেই ভালো গান গায় তাকেই আমি বলি লতা মঙ্গেশকর। মানে আমাদের এরিয়ায় কেউ ভালো গান গায়, আমি তাকে বলছি আরে বাবু তো আমাদের পাড়ার লতা মঙ্গেশকর। তোমাদের পাড়ায় কেউ ভালো গান গায়, তুমি বলছো ওরে বাবু তো আমাদের পাড়ার এলাকার লতা মঙ্গেশকর। আমি বোঝাতে পারছি? তাহলে এটা যদিও প্রপার নাউন, বিরাট কোহলি বা লতা মঙ্গেশকর, কিন্তু এরা যেন একটা জাতির ভূমিকা পালন করছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো প্রপার নাউন কমন নাউনের মতো কাজ করে, সবসময় তার আগে আর্টিকেল দা বসবে। আমি সবাইকে বোঝাতে পেরেছি? এই কোশ্চেনটা বহু পরীক্ষায় দেয়, এই কোশ্চেনটা বহু পরীক্ষা, বলুন। মানে স্যার ইজটাতে তো কোনো ভুল নেই, মানে ওই দাটা শুধু বসছে। দাটা বসছে, মানে বি পার্টে আমরা ভুলটা ধরবো। স্যার কম্পেয়ার করার জন্য কি এটা হবে? অবশ্যই কম্পেয়ার করার জন্য, মানে ওনারা এতটাই বিখ্যাত নিজেদের ফিল্ডে, ওনারা নিজেদের ফিল্ডে এতটাই বিখ্যাত যে যদিও ওনারা নিজের একটা নির্দিষ্ট নাম, কিন্তু যেন ওনারা একটা জাতিতে পরিণত হয়েছেন। এই কোশ্চেনটা বহু পরীক্ষায় দিয়েছে, লাস্ট এমটিএস এও ছিল। কালিদাস ইজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, শেক্সপিয়ার হচ্ছেন লেখার জগতে একজন আইকনে পরিণত হয়েছেন। তো যে দেশে যেই ভালো লেখে তাকেই বলা হয় সেই দেশের শেক্সপিয়ার। তাহলে সেম জিনিস এখানে ভুল কোথায় হবে? কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ধরো হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, যদি এখানে কালিদাস না দিয়ে বলতো হুমায়ুন আহমেদ ইজ শেক্সপিয়ার অফ বাংলাদেশ, একই ভুল হতো। হুমায়ুন আহমেদ ইজ দা শেক্সপিয়ার অফ বাংলাদেশ। সবার বোঝা গেছে? সবার কাছে ক্লিয়ার? পেজটা বদলাবো? বেশ, নেক্সট ওয়ান আমরা আসবো কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন মানে কি? কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিবাচক যখন একসাথে সমষ্টিগতভাবে বোঝায়। তো এর মধ্যে কি কি আছে? কালেকটিভ নাউনের মধ্যে কি কি পড়ে না মনে রাখবো, ক্লাস, টিম, ওকে, ক্লাস, টিম, জুরি, জুরি মানে কি একদল জাজেস, একদল জাজেস, কমিটি, কমিটি, ওকে, অডিয়েন্স, অডিয়েন্স, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন কিরকম হয়? সমষ্টিবাচক মানে কি, ধরো একটা ক্লাসে অনেকজন স্টুডেন্ট আছে, অনেকজন স্টুডেন্ট আছে, বাট ক্লাস মোট কটা? একটাই ক্লাস, তাই না? বা একটা টিমে হয়তো অনেকজন প্লেয়ার আছে,
বাট কটা টিম? একটাই টিম। বোঝাতে পারলাম? এই যে সমষ্টিবাচক ব্যাপারটা সবাইকে মিলিয়ে একজনকে বোঝাচ্ছে, একটা ক্লাস বা একটা টিম, তাকে আমরা বলি কালেকটিভ নাউন। তো এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের কালেকটিভ নাউন হয়। যেমন ধরো ফর এক্সাম্পল বললাম বললাম একগোছা চাবি। একগোছা চাবি আমরা কি বলবো? বলবো এ বাঞ্চ অফ কিজ। এ বাঞ্চ অফ কিজ। এই যে বাঞ্চ কথাটা, এটা হচ্ছে কালেকটিভ নাউন। ধরো বললাম একদল সৈন্য, কি বলবো? না বলবো ট্রুপ, TROUPE। ট্রুপ কথাটাও হয় অথবা রেজিমেন্ট কথাটাও হয় সোলজার্স এর জন্য। আর ট্রুপ বা রেজিমেন্ট অফ সোলজার্স, অফ সোলজার্স, ট্রুপ বা রেজিমেন্ট অফ সোলজার্স। ওকে। হয়তো বললো একদল গবাদি পশু, আমরা কি বলবো? বলবো এ হার্ড অফ ক্যাটেল, এ হার্ড অফ ক্যাটেল। এবার ক্যাটেল কথাটার সাথে হার্ড কথাটা বসে একদল বোঝাতে গেলে, আবার হার্ড কথাটা ডিয়ার এর সাথেও বসে, এলিফ্যান্টস এর সাথেও বসে, গোটস এর সাথেও বসে, এলিফ্যান্টস এর সাথেও বসে, গোটস এর সাথেও বসে। সবগুলোর সাথেই হার্ড কথাটা বসে। হার্ড মানে হচ্ছে একদল। বহু পরীক্ষায় দেয় এক ঝাঁক মাছ, কি বলি বলতো? আ শোল অফ ফিশ, আ শোল অফ ফিশ, এক ঝাঁক মাছ। ওকে। বা এক পাল ভেড়া, বিশেষ করে মনে রেখো, খুব দেয় পরীক্ষায়, আ ফ্লক, FLOCK। বলো এগুলো SHOAL, আ শোল অফ ফিশ। এটা খুব দেয় পরীক্ষায়। ফ্লক অফ শিপ বা ফ্লক কথাটা, এটা কিন্তু FLOCK, বি নয়, এফ। শিপের সাথেও হয়, গিজের সাথেও হয়, ওকে, বার্ডস এর সাথেও হয়। মানে আ ফ্লক অফ শিপ মানে এক পাল ভেড়া, আ ফ্লক অফ গিজ মানে একদল রাজহাঁস, আ ফ্লক অফ বার্ডস মানে এক ঝাঁক পাখি। সবগুলোই এক ঝাঁক করে বোঝাচ্ছে। কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এগুলো মনে রেখো। সেটা হচ্ছে একদল মেয়ে যদি বোঝায়, খুব দেয় পরীক্ষায়, এ বেভি, BEVY, আ বেভি অফ গার্লস। আ বেভি অফ গার্লস মানে হচ্ছে একদল মেয়ে। ওকে। বা একদল মৌমাছি, আ হাইভ অফ বিস। বা সোয়ার্ম কথাটাও হয়, বাট হাইভ কথাটাই বেশি দেয়, আ হাইভ অফ বিস, একদল মৌমাছি। একদল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা মনে রেখো, আ কংগ্রেস অফ, আ কংগ্রেস অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, আ কংগ্রেস অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভস। ওকে, ইত্যাদি। এগুলো এখন আর বিশেষ পরীক্ষায় দেয় না, পরীক্ষায় বিশেষ আর দেয় না, তবু কয়েকটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? আগে এগুলো অনেক পরীক্ষাতেই থাকতো। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে আগে এগুলো মাঝে মধ্যেই দিত বিভিন্ন পরীক্ষায়, কিন্তু বর্তমানে এগুলো দেওয়ার প্রচলনটা প্রায় উঠে গেছে, আর দেয় না। তো জিনিসটা আমাদেরকে এবার, হ্যাঁ বলো। স্যার লাস্টে দুটো আমি শুনতে পাইনি, নেটওয়ার্ক প্রবলেমের জন্য, একবার এই বলবেন? তো লিখে দিয়েছি, এ হাইভ অফ বিস আর এ কংগ্রেস অফ স্যার মেডিকেল। মানে মানেটা আমি ওইটার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে একদল মৌমাছি, আর এটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বাংলা কি? বাংলা জানি না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা পিঠে ব্যাগ নিয়ে ডাক্তারদের সাথে দেখা করে। ওকে, বেশ। তো এবারে আমরা আসবো, দেখো কালেকটিভ নাউন নিয়ে আমরা কিছু ঝামেলার জায়গায় আসবো। সেটা হচ্ছে বিশেষ করে মনে রাখবো যে কালেকটিভ নাউন যদি কোনো সিঙ্গেল ইউনিটকে বোঝায়,
কালেকটিভ নাউন আমি ইংরেজিতে বড় রুলস লিখিয়ে কোনো লাভ নেই, আমার জিনিসটা বোঝা নিয়ে দরকার। এভাবে শিখলেই তোমার অনেক তাড়াতাড়ি ইজিলি মনে থাকবে এবং পরীক্ষা করতে পারবে। কালেকটিভ নাউন যদি কোনো সিঙ্গেল ইউনিট হিসাবে বোঝায় তাহলে এরপর সিঙ্গুলার ভার্ব বসে। এরপর সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ধরো আমি যদি উদাহরণ দিই, হয়তো বললাম দিস ক্লাস আর ফুল অফ meritorious students. This class are full of meritorious students. স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে? অবভিয়াসলি পার্ট এ তে। দেখো এখানে ক্লাস বলতে একটা ক্লাসকে বোঝাচ্ছে, অনেকজন স্টুডেন্ট নিয়ে থাকুক, বাট ক্লাস কটা না একটাই ক্লাস। তাহলে এটা যদি হয় তাহলে এরপর সিঙ্গুলার ভার্ব বসবে, মানে এখানে আর হবে না, এখানে ইজ হয়ে যাবে। স্যার আমরা তো এতক্ষণ শুনতেই পেলাম না স্যার, জয়েন করতে পারছিলাম না। জয়েন করতে পারছিলে না? স্যার জয়েন করে বেরিয়ে গেছিলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য, এখন জয়েন করলাম। কি সিম ব্যবহার করো? স্যার এয়ারটেল। চেঞ্জ করো, যেটা বাড়ির কাছে, যেটা হয় অনলাইন ক্লাস করতে গেলে সিমটা ভালো রাখতে হবে। বেশ, আমি এমন কিছু বলিনি, এটা যেটুকু বলেছি সেটুকু পরে সব রেকর্ডিং দিয়ে দেবো, পেয়ে যাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, সব রেকর্ডিং করা রয়েছে। এবার দেখো যেটা বলছিলাম যে কালেকটিভ, এটা অফ করো, কার মাইক্রোফোন অন আছে অফ করো। দেখো বলছে কালেকটিভ নাউন যদি কোনো সিঙ্গেল ইউনিট হিসাবে বোঝায়, কার মাইক্রোফোন অন, এতবার বলছি। বললাম কালেকটিভ নাউন যদি কোনো সিঙ্গেল ইউনিট হিসাবে বোঝায় তাহলে তারপর সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু ব্যাপারটা এর একটা এক্সেপশন আছে, বিশেষ করে নোট বলে লিখে রাখি, যে যদি কালেকটিভ নাউন ডিভাইড বা সেপারেট হয়ে যায়, যদি কালেকটিভ নাউন ডিভাইড অথবা সেপারেট হয়ে যায় তখন এটি আর সিঙ্গুলার থাকে না। তখন এরপর প্লুরাল ভার্ব বসে। যদি কালেকটিভ নাউন ডিভাইড বা সেপারেট হয়ে যায়, যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি এটাকেই বলি, ধরো বললাম দিস ক্লাস ইজ ডিভাইডেড on the issue of monitorship, স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে ভালো করে জিনিসটা বোঝো, ভালো করে সবাই বোঝো। হ্যাঁ দেখো ব্যাপারটা হচ্ছে, বলছে যে কালেকটিভ, এখানে আগেও ক্লাসটা কটা না একটাই ক্লাস বোঝাচ্ছিল, তাই না? এখানে দেখো বলছে এর বাংলা মানেটা বোঝো। বলছে ক্লাসটা ভাগ হয়ে গিয়েছে, কি ব্যাপারে না কে মনিটর হবে তাই নিয়ে। এবার এখানে দেখো ক্লাসটা তো একটাই ক্লাস ছিল, তো কোনোভাবে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে, মানে কি দুভাগে ভাগ হয়েছে অথবা 4 ভাগে ভাগ হয়েছে। তো যদি একটা জিনিসকে দুভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে এ কি আর একটা রইল?
না, এটা তো দুটো হয়ে গেল, তাই না? তাহলে যখনই কোনো কালেকটিভ নাউন ডিভাইড বা সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখনই মনে রাখবো সেটা প্লুরাল হয়ে যাবে, তখন তারপর প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে কি হবে? ইজ নয়, এখানে হয়ে যাবে আর। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? বিশেষ করে যারা নতুন ক্লাস, সবাই বুঝতে পেরেছো? স্যার ওয়ার্ডলি যখন ডিভাইড হবে তখনই, তাই তো? একদমই, তখন প্লুরাল হয়ে যাবে। ক্লিয়ার সবার? বেশ, তাহলে ধরো আরো কিছু, স্যার কাইন্ডলি একটু স্ক্রিনটা আরেকবার দিন, আমি একটু স্ক্রিনশট নিয়ে নেবো। তাড়াতাড়ি নাও, নিয়ে তোমার মাইক্রোফোনটা অফ করো, ইকো হচ্ছিল। হয়েছে? ওকে স্যার। হ্যাঁ বলো, স্যার বলো। বলছি এমন কিছু উদাহরণ দিন যেখানে ডিভাইড বা সেপারেট এই সব শব্দটা দিচ্ছি না থাকার দিচ্ছি, সত্ত্বেও সব ডিভাইড দেবো, বোঝাবে। সব দেবো, দাঁড়ান স্যার, একটু ওয়েট করুন, আমি চলে এটা থেকে সরে যাইনি, আরো অনেক উদাহরণ দেবো। ধরো আমি যদি বলি দ্য জুরি have given their verdict today. The jury have given their verdict today. স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। তাহলে দেখো কি বলছেন না, জুরি মানে কি? একদল জাজেস। তো একদল জাজেস তারা নিজেদের মতামত দিয়েছে, তার মানে কি? তারা একটাই মতামত দিয়েছে। ধরো একটা রিয়েলিটি শো হচ্ছে, তাতে কোনো চারজন জাজকে একসাথে কি বলা হয়? জুরি বলা হয়। তো চারজন জাজ মিলে ঠিক করলো যে ও ফার্স্ট হয়েছে, ও সেকেন্ড হয়েছে। তাহলে কি তাদের মতামতটা একটাই মতামত, তারা সহমত। তাহলে তখন কি তাদেরকে সিঙ্গুলার হিসাবে বোঝাবে, তখন তারা ডিভাইড বা সেপারেট হয়নি। তখন এরপরে কি হবে না, ভার্বটা সিঙ্গুলার হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রোনাউন আছে সেই প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। দ্যাট মিনস এখানে দেয়ার হবে না, এখানে হয়ে যাবে ইটস। যেহেতু এটা একটাকে বোঝাচ্ছে সেজন্য ভার্বটাও সিঙ্গুলার হলো এবং প্রোনাউনটাও সিঙ্গুলার হলো। কিন্তু ধরো এটাকেই যদি ঘুরিয়ে বলে, হয়তো বলল দ্য জুরি স্ল্যাশ was divided, the jury was divided slash in their opinion, স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। তাহলে কোথায় ভুল আছে? এবার দেখো বলছে জুরিরা কি না প্রত্যেকে আলাদা আলাদা মতামত দিয়েছে, এই মত দিয়েছে, এই মত দিয়েছে, এই মত দিয়েছে, এই মত দিয়েছে। তাহলে তাদের মতামতগুলো আলাদা হয়ে গেছে, তার মানে কি তাদের মতামতটা ডিভাইড হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে, তাই না? তাহলে এখানে ভার্ব কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে প্লুরাল। সবার বোঝা গেছে কি? সবার বোঝা গেছে? ক্লিয়ার? এবার ধরো সব ক্ষেত্রে কিন্তু তোমাকে বলে দেবে না যে ডিভাইড বা সেপারেট হয়ে গেছে, তোমাকে কিন্তু অনেক সময় মানে দেখেও বুঝতে হবে। ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য অডিয়েন্স has taken its seat in the auditorium hall, মানে অডিয়েন্সরা তাদের বসার জায়গা নিয়েছে অডিটোরিয়াম হলের মধ্যে। এবার ভালো করে বোঝো, সেটা হচ্ছে অডিয়েন্সরা কি একটাই চেয়ারে সবাই বসেছে? একজন বসেছে তার কোলের ওপর আরেকজন, তার কোলের ওপর আরেকজন, এরম করে বসেছে? না, সবাই আলাদা আলাদা চেয়ারে বসেছে, তাই না? সবাই আলাদা আলাদা চেয়ারে বসেছে। তো আলাদা হয়ে যাওয়া মানে কি? তারা আর এক নেই, তারা আলাদা হয়ে গেছে। আমি বোঝাতে পারছি সবাইকে? তো আলাদা হয়ে যাওয়া মানে একের বেশি, প্লুরাল। তাহলে এখানে আমাকে কি ধরতে হবে? ভার্বটাও ধরতে হবে প্লুরাল,
দ্যাট মিনস এখানে হ্যাজ হবে না, হ্যাভ হয়ে যাবে, এবং প্রোনাউনটাও ধরতে হবে প্লুরাল, সো ইটস হবে না, এখানে হয়ে যাবে দেয়ার। কে বুঝতে পারোনি আমাকে বলো, কে বুঝতে পারোনি আমাকে বলো। দেখো আগেরটা যেরকম ডিরেক্ট ডিভাইডেড কথাটা বলা ছিল, এখানে কিন্তু ডিভাইডেড কথাটা বলা নেই কোথাও, কিন্তু এর মিনিংটা দেখে আমাকে বুঝে নিতে হবে কি বলতে চাইছে। আমি সবাইকে বোঝাতে পেরেছি? ধরো বললাম a flock of geese, কেউ একটু রিপ্লাই করো না, আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার। ধরো বললাম a flock of geese spent most of their time slash in the lake স্ল্যাশ দিয়ে বললাম নো এরর, কোথায় ভুল আছে? a flock of geese spent most of their time in the lake, কোথায় ভুল আছে? একদম, ভেরি গুড। দেখো এখানে এই ফ্লক অফ গিস কথাটার বাংলা কি? কথাটার বাংলা হচ্ছে একদল রাজহাঁস, একদল রাজহাঁস, তাই না? তো এখানে অনেক কটা রাজহাঁস থাকুক, বাট দল কটা? একটাই। দল কটা? একটাই দল। এবার এটা কোন টেন্সে রয়েছে না সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে? আমরা কি জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি কোনো সিঙ্গুলার নাউন বসে তখন ভার্বের সঙ্গে কি হয়? এস বাই এস যোগ হয়, তাই না? যেমন ধরো আমি বলি আই গো টু স্কুল এভরিডে, কিন্তু হি গোস টু স্কুল এভরিডে হয়ে যায়, বা দ্য বয় গোস টু স্কুল এভরিডে হয়ে যায়, তাই না? তাহলে এখানে তো একটাই দল, তাহলে এখানে স্পেন্ড হবে না, এখানে হয়ে যাবে স্পেন্ডস। প্রথমত এখানে হয়ে যাবে স্পেন্ডস, এবং দ্বিতীয়ত এখানে কটা দল? একটাই দল, তাহলে দেয়ার মানে তো তাদের, দেয়ার মানে তো তাদের, কিন্তু আমি তো তাদের বলবো না, দল তো একটাই, তাহলে আমি বলবো তার সময়, তাদের সময় নয়, তার সময়, তাহলে এখানে দেয়ার হবে না, হয়ে যাবে ইটস। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? এবার দেখো তোমাকে পরীক্ষার হলে তো এগুলো করে দেখাতে হবে না, তুমি শুধু বি পার্টটা এরর গোল করে দিয়ে চলে আসবে, অথবা সিবিটি টেস্ট হলে বি পার্টে ক্লিক করে দিয়ে চলে আসবে। আমি কেন ঠিকগুলোও শেখাচ্ছি না, তাতে আমাদের গ্রামাটিক্যাল নলেজটা স্ট্রং হবে। সবার কাছে ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন, কারো কোনো কোশ্চেন নেই তো? বেশ, নেক্সট ওয়ান আমরা আসবো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলি? মেটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক, যে কোনো বস্তুবাচক জিনিসকে আমরা বলি মেটেরিয়াল নাউন। যেমন ধরো যে কোনো কিছুই হতে পারে, ধরো গোল্ড, সিলভার, উড, গোল্ড, সিলভার, উড, ওকে, যা কিছু বস্তুগত জিনিস, প্লাস্টিক, যা খুশি বলতে পারি, প্লাস্টিক। আচ্ছা একটা প্রশ্ন করি সবাইকে, দাঁড়াও, কাউকে একটা পার্টিকুলার প্রশ্নটা করব। মিজানুর রহমান, মিজানুর রহমান বলো, বলো শিপ, SHEEP, শিপ কথাটার মানে কি? শিপ মানে তো ভেড়া, শিপ মানে তো ভেড়া, তাহলে এটা কোন নাউন? শিপ কথাটা কোন নাউন? শিপ কথাটা কোন নাউন? কমন নাউন, কমন নাউন, কমন নাউন স্যার। কমন নাউন মানে ভেড়া, তাই না? এবার ধরো যদি তোমার একটা বাড়িতে পোষা ভেড়া আছে, তুমি তাকে কিছু একটা বলে ডাকো, তাহলে সেটা কি? প্রপার নাউন, তাই না? কিন্তু এবার ধরো কোনো শিপ থেকে আমরা ভেড়া কাটলে কি পাই? আমরা মাটন পাই। মাইক্রোফোনটা অফ করো। মাটন কথাটা কিন্তু মেটেরিয়াল নাউন। আমি বোঝাতে পারলাম? শিপ কথাটা প্রপার, শিপ কথাটা কমন নাউন। যদি আমার বাড়িতে একটা পোষা শিপ আছে, ভেড়া আছে, আমি তাকে যে নাম ধরে ডাকি সেটা প্রপার নাউন, নির্দিষ্ট নাম। কিন্তু শিপ থেকে যেটা পাওয়া যায় মাটন, ভেড়ার মাংস, সেটা কিন্তু মেটেরিয়াল নাউন। বোঝা গেছে সবার?
এইগুলো কিন্তু কনফিউশন রাখবে না। এবার ধরো ঝামেলার জায়গা আমাদের যেটা, সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন থেকে, সেটা মনে রাখবো যে যদি যদি ভালো করে বোঝো, যদি মেটেরিয়াল নাউন সম্পূর্ণকে বোঝায়, যদি মেটেরিয়াল নাউন সম্পূর্ণকে বোঝায় তাহলে তার আগে আর্টিকেল দা বসে না, আর্টিকেল দা বসে না। যেমন ধরো আমি যদি হয়তো বললাম দা গোল্ড is a the gold is a precious metal। মেটেরিয়াল নাউনের পরে বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসে। মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্ব বসে, কেননা মেটেরিয়াল নাউনটা আমরা কি জানি, বস্তুবাচক। তো গোল্ডের ভেতরে কটা মলিকিউল আছে আমরা গুনতে পারি না, সেজন্য এরপরে সবসময় ইজ বসে, সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু দেখো এখানে সম্পূর্ণ সোনাটাকে বোঝাচ্ছে। এটার বাংলা কি, এটার বাংলা হচ্ছে সোনা একটি মূল্যবান ধাতু। সোনা একটি মূল্যবান ধাতু, তাই না? তাহলে সম্পূর্ণ যত সোনা পৃথিবীতে আছে পুরো সোনাটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে দাটা বসবে না। কারেক্ট কি হবে না, গোল্ড ইজ আ প্রেসাস মেটাল। কিন্তু এর একটা আবার আছে, ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি মেটেরিয়াল নাউনের কোনো অংশ বা ফ্যাকশনকে বোঝায়, যদি মেটেরিয়াল নাউনের কোনো অংশ বা ফ্যাকশনকে বোঝায়, তখন এর আগে আর্টিকেল দা বসে। যেমন ধরো আমি যদি হয়তো বললাম গোল্ড which we use in India, gold which we use in India is all imported মানে আমদানিকৃত, is all imported, স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। তফাৎটা বোঝো, আগেরটা কি পুরো সোনা ধাতুটাকে বোঝাচ্ছিল, পুরো সোনা ধাতু, পৃথিবীতে যত সোনা ধাতু আছে তত সোনা ধাতুটাকে বোঝাচ্ছিল। কিন্তু এখানে কি বলছে যে পরিমাণ সোনাটুকু আমরা ভারতে ব্যবহার করি, তাহলে ভারতে কি পৃথিবীর সমস্ত সোনা ব্যবহার হয় না? তাহলে যে পরিমাণে সোনাটুকু ভারতে ব্যবহার হয় সেটা সম্পূর্ণ সোনার একটা অংশ, সেটা পৃথিবীতে যত সোনা আছে সম্পূর্ণ সোনার একটা অংশ, তাই না? তো যদি কোনো অংশ বা ফ্যাকশনকে বোঝায় তাহলে অবশ্যই তার আগে আর্টিকেল দা বসাতে হবে। মানে এটা পার্ট এ তে ভুল ধরবো আমরা। কারেক্ট কি লিখবো, দা গোল্ড হুইচ উই ইউজ ইন ইন্ডিয়া। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? স্যার একবার বলবেন? বললাম যদি মেটেরিয়াল নাউন একসাথে পৃথিবীতে যতটা আছে ততটাকে বোঝায়। যেমন দেখো বলছে দা গোল্ড ইজ আ প্রেসাস মেটাল, তাহলে এখানে কি পুরো সোনা ধাতুটাকেই বোঝাচ্ছে। তখন যদি সম্পূর্ণটাকে বোঝায় তার আগে আর্টিকেল দা বসবে না, দেখো আমি কেটে দিয়েছি। কিন্তু এবার বলছে যদি মেটেরিয়াল নাউনের কোনো অংশ বা ফ্যাকশনকে বোঝায় তখন তার আগে আর্টিকেল দা বসবে। যেমন ধরো দেখো আমি একটা ছবি এঁকেছি, ওই নীলটা হচ্ছে পৃথিবীতে যত সোনা ধাতু আছে তত। এবার বলছে যে পরিমাণ সোনাটুকু ভারতবর্ষে ব্যবহার হয় সেটা পুরোটাই আমদানিকৃত। তাহলে কি ভারতবর্ষে যেটুকু সোনা ব্যবহার হয় সেটা কি পুরো পৃথিবীর সোনা না, তাহলে ওটা একটা তার অংশ। দেখো আমি ছবি এঁকে দিয়েছি, এটা হচ্ছে পুরো সোনা ধাতুটার একটু ছোট একটা অংশ। তাহলে যদি কোনো ফ্যাকশন বা অংশকে বোঝায় তখন তার আগে আর্টিকেল দা বসবে। যেহেতু এটা নির্দিষ্ট করে দিচ্ছে যে পরিমাণ সোনাটুকু ভারতে ব্যবহার হয়। আমি বোঝাতে পেরেছি স্যার? স্যার তার মানে নির্দিষ্ট পরিমাণ একদম অবশ্যই, যদি কোনো নির্দিষ্ট পরিমাণ করে বোঝায় তখন তার আগে আর্টিকেল দা বসবে।
ক্লিয়ার? ওকে স্যার। বেশ, নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান আমরা আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেগুলোই যেগুলোকে প্রপারলি মেজার করা যায় না, মাপা যায় না। যেমন ধরো আমি যদি বলি অনেস্টি, সততা, সততা মাপা যায়? বলি লোকটা 10 কেজি সৎ বা 20 কেজি অসৎ। বিউটি, সৌন্দর্য মাপা যায়? কোনদিন বলি মেয়েটা 30 লিটার সুন্দরী, 20 লিটার সুন্দর বলি? বা ধরো পভার্টি, দারিদ্রতা, নিশ্চিত মাপা যায় না। বা ধরো লাফটার, হাসি, বলা যায় যে ছেলেটা ক্লাসে 10 কেজি হেসেছিল? যেগুলোকে প্রপারলি মেজার করা যায় না, মাপা যায় না, সেগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে অ্যাবস্ট্রাক্ট নাউনটা এই মেটেরিয়াল নাউনের সাথে একই, সেম জিনিস, শুধু তফাৎটা কিরকম হয় দেখো, এখানে আমি মেটেরিয়াল কেটে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট বসিয়ে দিচ্ছি। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পূর্ণটাকে বোঝায় তাহলে তার আগে আর্টিকেল দা বসবে না। যেমন ধরো ফর এক্সাম্পল, কেমন দিলাম, ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, কি বলবো, দাঁড়াও এটা মুছে দিই। ধরো বললাম দা অনেস্টি, দা অনেস্টি is a, the honesty is a great virtue, the honesty is a great virtue, স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে যে সততা হলো একটি মহৎ গুণ, সততা হলো একটি মহৎ গুণ। তো এখানে কি সম্পূর্ণ যত টোটাল সততা গুণটাকেই বোঝাচ্ছে, সম্পূর্ণ সততা গুণটাকেই বোঝাচ্ছে, তাই না? তাহলে সম্পূর্ণকে বোঝালে তার আগে আর্টিকেল দা বসবে না। কিন্তু সেম জিনিস যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো পার্টিকুলার ফ্যাকশনকে বোঝায়, পার্টিকুলার যদি কোনো ফ্যাকশনকে বোঝায় অ্যাবস্ট্রাক্ট নাউনের, তাহলে কিন্তু তার আগে আর্টিকেল দা বসবে। যেমন ধরো আমি ফর এক্সাম্পল অন্য পেজে লিখছি বা এই পেজে লিখছি, ধরো আমি বললাম অনেস্টি, অনেস্টি that has been, honesty that has been shown by him, shown by him, by him কামরুল এসকে কটা বাজে, কামরুল এসকে কটা বাজে, কামরুল এসকে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কটা বাজে? স্যার একটু প্রবলেম ছিল স্যার। এরকম প্রবলেম করবেন না স্যার, একটু টাইমলি ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করুন। আচ্ছা স্যার ঠিক আছে। বেশ, এটা কি বলছে দেখো, বলছে এখানে তফাৎটা বোঝো, সেটা হচ্ছে বলছে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউনের কোনো অংশ বা ফ্যাকশনকে বোঝায়, দেখো এখানে আগেরটার সাথে ট্যালি করো, বলছে সততা হলো একটি মহৎ গুণ, সততা হলো একটি মহৎ গুণ মানে কি সম্পূর্ণ সততাটাকেই বোঝাচ্ছে। কিন্তু এখানে বলছে যে পরিমাণ সততাটা সে দেখিয়েছে, অনেস্টি দ্যাট হ্যাজ বিন শোন বাই হিম, মানে যে অনেস্টিটা সে দেখিয়েছে, যে সততাটা সে দেখিয়েছে, ইজ ট্রুলি এক্সেম্পলারি, এক্সেম্পলারি মানে উদাহরণস্বরূপ, মানে সেটা সত্যিই প্রশংসনীয়। তাহলে কি এখানে তার সততাকে বোঝাচ্ছে, এখানে তার সততাকে বোঝাচ্ছে, সম্পূর্ণ সততাকে বোঝাচ্ছে না, এখানে তার সততাকে বোঝাচ্ছে, তাই না? সুতরাং এখানে কিন্তু আমাকে আর্টিকেল দা দিতে হবে, এখানে আমাকে আর্টিকেল দা অ্যাড করতে হবে, সেম আগেরটার মতো জিনিস। এখানে দেখো যদি একটা নির্দিষ্ট অংশকে বুঝিয়েছিল ওই জন্য আর্টিকেল দা হয়েছিল, এটাও তাই, এখানে পুরো সততাকে বোঝাচ্ছে, এখানে তার সততাকে বোঝাচ্ছে, তাহলে কি একটা জিনিসকে নির্দিষ্ট করে দিচ্ছে, ওই জন্য তার আগে আর্টিকেল দা। আমি সবাইকে বোঝাতে পারলাম? ওকে স্যার। Any doubt? একবার বলুন না স্যার। লাস্টেরটা
এই যে দেখো বললাম, যদি বলছি যে দা অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, তাহলে এখানে কি পুরো সততাটাকে বোঝাচ্ছে, যে সততা হলো একটি মূল্যবান, সততা হলো একটি মহৎ গুণ। কিন্তু পরেরটা কি বলছে, যে যে সততাটা সে দেখিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। তাহলে এখানে কি তার সততাকে বোঝাচ্ছে, তার সততাকে মানে একটা নির্দিষ্ট করে দিচ্ছে। নির্দিষ্ট করে দেওয়া মানে কি, আর্টিকেল দা বসবে। বোঝাতে পেরেছি? বলো, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, কোনো অসুবিধা নেই। বেশ, আমরা নেক্সট ওয়ান আসবো। নাউনকে আমরা আরো দুটো ভাগে ভাগ করি স্ট্রাকচারালি। নাম্বার 1 ইজ কাউন্টেবল এন্ড নাম্বার 2 ইজ আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না, এটা আমরা সবাই জানি। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না, তাই তো? উদাহরণ বলো, কাউন্টেবলের উদাহরণ বলো। তোমার সামনে যা কিছু রয়েছে সবই কাউন্টেবল। মোবাইল, পেন, মোবাইল, পেন, খাতা, বই, যা কিছু আছে সবই কাউন্টেবল, তাই না? আর আনকাউন্টেবলের উদাহরণ কি? আনকাউন্টেবলের উদাহরণ কি হবে? স্যার স্যান্ড। সবকিছু, স্যান্ড, ওয়াটার, মিল্ক, গোল্ড। গোল্ড তুমি গুনতে পারো? গোল্ডে কটা মলিকিউল আছে গোনা যায়? সিলভার, আয়রন, এগুলো সবই হ্যাঁ। পেট্রোল, ডিজেল, সবই তো আনকাউন্টেবল, তাই না? এয়ার, হেয়ার, মাথার চুল, সবই তো আনকাউন্টেবল। এবারে আমি দুটো প্রশ্ন, যেটা হয়তো আগের ক্লাসে বলেছিলাম, এখানে আরেকবার বলবো। সেটা হচ্ছে, আমাকে দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, টাইম কথাটা কাউন্টেবল না আনকাউন্টেবল? টাইম, টাইম কথাটা কাউন্টেবল। এটা হয়তো যারা যারা জানো তাদেরকে বলেছি, যারা ওই ফ্রি ক্লাসটা ছিল তাদেরকে বলেছি। বাট যারা নতুন আছো তারা একটু মাইনুটলি শোনো মন দিয়ে। আমার কথাটা শুরুতে মনে হতে পারে যে সময়কে কি আমরা গুনতে পারি না? হ্যাঁ, সময়কে তো গুনতে পারি, কেন সময়কে গুনতে পারবো না? মনেই হবে, তাহলে তো এটা কাউন্টেবল। কিন্তু না, টাইম কথাটার মানে মনে রাখবো সময়। তো সময় কবে থেকে শুরু হয়েছিল আমরা জানি? সময়ের শেষ কবে হবে আমরা জানি? জানি না। বাট আমরা সময়কে কেমন ভাবে গুনতে পারি না, যে ভাগে আমরা সময়কে ভাগ করেছি, যে ভাগে আমরা সময়কে ভাগ করেছি, মানে ইটসেলফ টাইম কথাটা হচ্ছে আনকাউন্টেবল। বাট কোনগুলো কাউন্টেবল না, টাইমের যে ডিনোমিনেশন গুলো, মানে ধরো আওয়ার্স বা মিনিটস বা সেকেন্ড, এগুলো কাউন্টেবল। বোঝা গেছে? আওয়ার্স বা মিনিটস বা সেকেন্ড। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানি কথাটা কাউন্টেবল না আনকাউন্টেবল? মানি, যারা জানো তারা তো জানোই। আরে যারা, যাদের বলেছি তারা তো জানো, যারা নতুন আছো তারা আমাকে উত্তর দাও। যদি আনকাউন্টেবল হয় তাহলে কেন? যারা নতুন আছো তারা উত্তর দাও। দেখো, মনে রাখবো, মানি কথাটার মানে বোঝায়, মানি কথাটার মানে বোঝায় কোনো একটা ভ্যালুকে। তো ভ্যালুকে আমরা এস্টিমেট করতে পারি, ভ্যালুকে কাউন্ট করা যায় না। ভ্যালুকে আমরা মাপতে পারি কিন্তু ভ্যালুকে গোনা যায় না। তাহলে মানি কথাটা ইটসেলফ আনকাউন্টেবল। বাট কোনটা কাউন্টেবল না, মানির যে কারেন্সি গুলো, যেগুলো আমরা গুনতে পারি, ধরো ফর এক্সাম্পল রুপিস, ডলার্স, পয়সা, এগুলোকে আমরা গুনতে পারি, এগুলো কাউন্টেবল। বাট মানি কথাটা ইটসেলফ আনকাউন্টেবল। আমি সবাইকে বোঝাতে পেরেছি জায়গাটা? সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার ধরো, কাউন্টেবলের সাথে ভার্ব কি কি হয় আমরা মনে রাখবো। কাউন্টেবলের সাথে ভার্ব আমরা মনে রাখবো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার উইথ সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। সিঙ্গুলার উইথ সিঙ্গুলার, প্লুরাল উইথ প্লুরাল।
ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি, হয়তো বললাম এ বয়, তাহলে কি হবে? ইজ না আর রানিং রানিং ইন দ্য ফিল্ড? কি হবে বলো, কি হবে বলো? অবভিয়াসলি ইজ হবে, যেহেতু একজনকে বোঝাচ্ছে। তাহলে এটা কি না সিঙ্গুলার উইথ সিঙ্গুলার। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু ধরো যদি বলি আর প্লুরাল উইথ প্লুরাল, ধরো আমি যদি বলি থ্রি বয়েজ, তখন ইজ হবে না আর হবে? তখন কি হয়ে যাবে? আর রানিং ইন দ্য ফিল্ড, তাই না? তাহলে এটা দেখো কি হলো না প্লুরাল উইথ প্লুরাল, সিঙ্গুলার উইথ সিঙ্গুলার, প্লুরাল উইথ প্লুরাল। কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে মনে রাখবো ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। আনকাউন্টেবলের ক্ষেত্রে মনে রাখবো কিন্তু ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। এবার আমাকে ধরো যদি একটু অন্যভাবে উদাহরণ দেয়, ধরো কোনো পরীক্ষায় আমাকে দিল, বলল আর দেয়ার এনি সুগার, are there any sugar left, are there any sugar left in this pot, মানে পাত্রটিতে কি আর একটুও চিনি অবশিষ্ট আছে? কোথায় ভুল আছে বলো তো? স্যার ফার্স্ট পার্টি ইউজ হবে। ভেরি গুড। কেন আর হবে না? না দেখো এটা তো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে ভার্বটা আগে চলে যাবে। কিন্তু সাবজেক্ট তো সুগার, তাহলে এটা তো সুগারটা কি আনকাউন্টেবল? তুমি কি চিনির দানা গুনতে পারো? তাহলে আনকাউন্টেবল। তো আনকাউন্টেবলের জন্য আমরা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তাহলে এখানে আর নয়, হয়ে যাবে ইজ দেয়ার। আমি সবাইকে বোঝাতে পেরেছি? ক্লিয়ার সবার কাছে? কার কোনো ডাউট হলে বলতে পারো কিন্তু। বেশ, নেক্সট ওয়ান আমরা দেখে নেব যে অ্যাডজেক্টিভ কিসের সাথে, কাউন্টেবলের সাথে অ্যাডজেক্টিভ কি হয় আর আনকাউন্টেবলের সাথে কি অ্যাডজেক্টিভ হয়। মনে রাখবো কাউন্টেবলের সাথে যে অ্যাডজেক্টিভ গুলো হয় সেগুলো হচ্ছে মেনি বা ফিউ বা এ ফিউ বা এ নাম্বার অফ, এই অ্যাডজেক্টিভ গুলো কাউন্টেবলের সাথে হয়। আর আনকাউন্টেবলের সাথে কি হয়? মেনির বদলে হয়ে যায় মাচ বা লিটল বা এ লিটল বা এ লট অফ বা এ কোয়ান্টিটি অফ, QUANTITY, এ কোয়ান্টিটি অফ। বুঝতে পারলে সবাই? স্যার এগুলো ছাড়া আরো কিছু আছে কি? না, এগুলোই ব্যবহার হয়, আর কিছু ব্যবহার হয় না স্যার, এগুলোই ব্যবহার হয়। আমি উদাহরণ দেখাই। সবার লেখা হয়ে গেছে? সবার লেখা হয়ে গেছে? স্যার যদি আপনি বললেন ওই যে 3, ওটা যদি নিউমেরিক্যাল নাম্বারে দিয়ে দেয় তখনও সেম একই হবে? হ্যাঁ, নিউমেরিক্যাল দিক আর যাই দিক না কেন, 3টা তো 3 হবে। বোঝা গেছে? এবার ধরো আমাকে কেমন ভুল দেবে পরীক্ষায়, হয়তো আমাকে দিল, বলল আই হ্যাভ many work to finish, today। একদম রং, কেননা আমরা একটু পরেই গিয়ে পড়বো যে ওয়ার্ক কথাটা হচ্ছে আনকাউন্টেবল। আমরা হয়তো বলি যে আমার একটা কাজ আছে, দুটো কাজ আছে, কিন্তু ওয়ার্ককে আমরা এইভাবে গুনতে পারি না। ওয়ার্ক ইজ আনকাউন্টেবল, এটা আমরা একটু পরেই গিয়ে পড়বো যে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল। সো এর জন্য কখনোই আমরা মেনি নেব না,
দিস ইজ রং। তাহলে এখানে কি হবে? মাচ ওয়ার্ক। আই হ্যাভ মাচ ওয়ার্ক টু ফিনিশ টুডে। বুঝাতে পারলাম? যেহেতু ওয়ার্কটা আনকাউন্টেবল, এর সাথে অ্যাডজেক্টিভ কি হবে না, মাচ হবে। আবার ধরো যদি আমাকে হয়তো বললো, কোনো পরীক্ষা দিল, বললো এ নাম্বার অফ বিরিয়ানি, a number of biryani has been wasted in the party, মানে পার্টিটায় প্রচুর পরিমাণে বিরিয়ানি নষ্ট হয়েছে। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? তুমি কি বিরিয়ানির চাল গুনে গুনে খাও? বিরিয়ানির চাল গুনে খাও না? তাহলে ওটা কি আনকাউন্টেবল? আনকাউন্টেবলের জন্য কখনোই এ নাম্বার অফ লিখবো না। কি লিখবো? লিখবো যেহেতু এটা পরিমাণ বোঝাচ্ছে, তাহলে এখানে বেস্ট হবে কোয়ান্টিটি অফ, মানে প্রচুর পরিমাণে বিরিয়ানি নষ্ট হয়েছে। তাহলে এখানে কি হবে না, কোয়ান্টিটি অফ। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? কারোর কোনো ডাউট? স্যার লট অফটা তাহলে কোথায় বসে স্যার? লট অফটা একই, এটাকে আমি লট অফও বলতে পারতাম, আমি এটাকে লট অফও বলতে পারতাম, কিন্তু আমি কখনোই বলবো না এটা দিস ইজ রং। বলবো না এ লট অফ বুকস আর টু বি রেড, রং। এই লট অফ বুকস কখনোই বলা যাবে না, কারণ বইটা কি কাউন্টেবল। তাহলে এখানে কি বলবো? এ নাম্বার অফ বলবো। বোঝা গেছে? আবার ধরো বললাম, ধরো তোমার কনফিউশনটা একটু এ করে দিই, ধরো বললাম এ লট অফ পেট্রোল is there in my car, মানে আমার গাড়িতে প্রচুর পেট্রোল আছে। এই লট পেট্রোলটা আনকাউন্টেবল নাউন, তার জন্য এই লট অফ কথাটা। বোঝাতে পেরেছি স্যার? এবার দেখো একটা জিনিস কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে দুটো কথা হয়। একটা হচ্ছে এ লট অফ হয়, আবার লটস অফ কথাটাও হয়। দুটোর মানে একই, প্রচুর পরিমাণে। কিন্তু এ লটস অফ বলে কোনো কথা হয় না, দিস ইজ রং। কারেক্ট ফর্ম কি হয়? এ লট অফ বলতে হবে, না হলে লটস অফ বলতে হবে। এ লটস অফ বলে কোনো কথা হয় না। সবাইকে বোঝাতে পেরেছি আমি? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, আমাকে 5টা মিনিট টাইম দাও। সারাদিন নার্সিংহোমে ঘুরে এসে একটু জল খেয়ে আমি স্টার্ট করছি, ঠিক আছে? জাস্ট 5 মিনিট। ওকে স্যার, ওকে স্যার। সবাই একটু ওয়েট করো, আমি এক্ষুনি শুরু করছি।
বেশ, তো চলো আমরা শুরু করি আবার। সবাই আছো তো ক্লাসে? আচ্ছা, চলো। তো যেটা বলছিলাম, এবার দেখো আমরা নাউন রিগার্ডিং কিছু কিছু রুলস নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুলস 1। কয়েকটা রুলস আমরা লিখে নেব। তো এই রুলসগুলো কিন্তু খুব ভাইটাল, সবাই বিশেষ করে মনে রাখবে। রুলস 1 সেটা হচ্ছে, আমি ইংলিশে লিখছি বাট তোমাদের বলবো তোমরা বাংলায় লেখো। তোমাদের যাদের প্রয়োজন আমি সাজেস্ট করব বাংলায় লেখো। আমি ইংলিশে লিখছি বাট বাংলায় বলছি। সেটা হচ্ছে some nouns look like singular। বাংলায় লেখো যে কিছু কিছু নাউন সিঙ্গুলারের মতো দেখতে হয়, কিছু কিছু নাউন সিঙ্গুলারের মতো দেখতে হয়, বাট অ্যাকচুয়ালি দে আর প্লুরাল। লেখো কিন্তু আসলে তারা হলো প্লুরাল, কিন্তু আসলে তারা হলো প্লুরাল। কিছু কিছু নাউন দেখতে হয় সিঙ্গুলারের মতো কিন্তু আসলে, কিছু কিছু নাউন দেখতে হয় সিঙ্গুলারের মতো কিন্তু আসলে তারা প্লুরাল। এবার যদি প্লুরাল হয় আমরা কি জানি, এরপরে প্লুরাল ভার্ব বসবে। সো প্লুরাল ভার্ব উইল বি ইউজড আফটার ইট। প্লুরাল ভার্ব উইল বি ইউজড আফটার ইট। লিখে রাখো, এরপরে প্লুরাল ভার্ব বসে। ওকে, এরকম নাউন কি কি আছে, নাউনগুলোকে মনে রাখতে হবে আমাদের। সেগুলো পরীক্ষায় খুব দেয়, সেগুলো হচ্ছে মনে রাখবো। এক্সাম্পল হিসাবে লিখে রাখো, পুলিশ, পুলিশ, পিপল, পুলিশ, পিপল। যেগুলো আন্ডারলাইন করছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ক্যাটেল, ক্যাটেল, ক্যাটেল মানে কি, গবাদি পশু। চিলড্রেন, চিলড্রেন। অফস্প্রিং, অফস্প্রিং মানে কি, সন্তান সন্ততি। অফস্প্রিং মানে সন্তান সন্ততি, অফস্প্রিংস বলে কোনো কথা হয় না। বা নোবিলিটি, নোবিলিটি মানে কি, মহৎ ব্যক্তিবর্গ। নোবিলিটি মানে মহৎ ব্যক্তিবর্গ। বা ফোক, ফোক মানে দল। ওকে। বা ক্লার্জি, ক্লার্জি মানে হচ্ছে যাজকগণ, গির্জায় যারা যাজক থাকেন
তাদেরকে বলা হয়। বা জেন্ট্রি, জেন্ট্রি মানেটা মনে রেখো রক্ষী বাহিনী, রক্ষী বাহিনী, ওকে। বা মনে রেখো পোল্ট্রি, পোল্ট্রি, পোল্ট্রি মানে আমরা সবাই জানি মুরগির ক্ষেত। বা ইনফ্যান্ট্রি, এই ওয়ার্ডটা মনে রেখো, ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী, যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, পদাতিক বাহিনী। বা ক্যাভেলরি, ক্যাভেলরি মানে হচ্ছে অশ্বারোহী বাহিনী, যারা ঘোড়ায় চেপে যুদ্ধ করে, এটসেট্রা। মানে ব্যাপারটা দেখো, নর্মালি আমরা কি জানি, নর্মালি আমরা জানি যে বয় হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে বয়েস। বা ম্যাঙ্গো সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে ম্যাঙ্গোস, তাই না? কিন্তু আমরা জানি প্লুরাল হলেই তারপরে শেষে এস বা ইএস যোগ হয়, কিন্তু এই নাউনগুলো অলরেডি প্লুরালে রয়েছে। যেমন ধরো চাইল্ডের প্লুরাল কি? চিলড্রেন, তাহলে চিলড্রেন্স নিশ্চয়ই আমরা বলবো না। বা ক্যাটেল মানে কি? অনেকগুলো গবাদি পশু, তাই না? সো ক্যাটেলস বলে কোনো কথা হয় না। আমি বোঝাতে পারলাম সবাইকে? ধরো ফর এক্সাম্পল বললো, ধরো বললাম পুলিশ, পুলিশ হ্যাজ লুকড ইনটু, পুলিশ হ্যাজ লুকড ইনটু দ্য ক্রাইম, পুলিশ হ্যাজ লুকড ইনটু দ্য ক্রাইম, স্ল্যাশ দিয়ে বললো নো এরর। মানে পুলিশ এই ক্রাইমটার, পুলিশ এই ক্রাইমটাকে অনুসন্ধান করছে। লুক ইনটু মানেটা মনে রাখবে, লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করা, মানে প্রব, ইনভেস্টিগেট করা যাকে বলি, ইনভেস্টিগেট করছে। তাহলে ভুল কোথায় আছে? ভুল কোথায় আছে না, পুলিশটা হচ্ছে প্লুরাল, পুলিশটা প্লুরাল, তাহলে এরপরে প্লুরাল ভার্ব বসবে, হ্যাজ নয়, এখানে হ্যাভ হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি সবাইকে? কিন্তু মনে রেখো, যদি পুলিশ ম্যান কথাটা বলে, যদি পুলিশ ম্যান কথাটা বলে, সেটা কিন্তু মনে রাখবো সিঙ্গুলার, তখন একজন পুলিশকেই বোঝাচ্ছে। যদি পুলিশ ম্যান কথাটা বলে, তখন কিন্তু মনে রাখবো সেটা সিঙ্গুলার হবে, তখন একজন লোককেই বোঝাচ্ছে। যেমন ধরো ফর এক্সাম্পল, আমাকে যদি কোনো পরীক্ষায় এরকম দেয়, হয়তো বললো আ পুলিশ ম্যান, আ পুলিশ ম্যান আর, a policeman are waiting for me, a policeman are waiting for me across the street, for me across the street। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? এখানে একজন পুলিশের কথাই বলছে, তাই না? পুলিশ ম্যান, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে কিন্তু আর নয়, এখানে হয়ে যাবে ইজ। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? সবাইকে বোঝাতে পেরেছি আমি? ক্লিয়ার তো? পেজটা বদলাবো, লেখা হয়ে গেছে সবার? স্যার অ্যাক্রস দ্য স্ট্রিট মানেটা কি স্যার? মানে রাস্তার ওপারে। অ্যাক্রস দ্য, অ্যাক্রস কথাটার মানে মনে রাখবে এপার থেকে ওপারে, মানে রাস্তার ওপারে আমার জন্য অপেক্ষা করছে। একটা পুলিশম্যান রাস্তার উল্টো দিকে আমার জন্য অপেক্ষা করছে। ধরো আমাকে কোনো পরীক্ষায় এরকমও ভুল দিতে পারে যে এগুলো তো অলরেডি প্লুরালে আছে, তাহলে এর প্লুরাল ফর্ম নিশ্চয়ই হবে না। যেমন ধরো ফর এক্সাম্পল, আমাকে কোনো পরীক্ষায় হয়তো দিল, বললো ক্যাটেলস আর গ্রেজিং, ক্যাটেলস আর গ্রেজিং, গ্রেজিং মানে ঘাস খাওয়া, গ্রেজিং ইন দ্য মিডো, ইন দ্য মিডো, যে এরা গবাদি পশুরা তৃণভূমিতে ঘাস খাচ্ছে, মিডো মানে তৃণভূমি। তাহলে এখানে ভুল কোথায় আছে? যে এই নাউনগুলো অলরেডি প্লুরালেই আছে, এর সাথে আর এস বাই এস যোগ হবে না। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে এখানে ক্যাটেলস হবে না, এখানে কি হয়ে যাবে? ক্যাটেল হবে অলরেডি। আর তো এখানে আছে, ঠিকই আছে, প্লুরালের পরে প্লুরাল ভার্ব বসেছে। যেমন লাস্ট এমটিএস পরীক্ষায়, এই যে আগের বছর যে এমটিএসটা হয়েছিল, তাতে এরকম একটা কোশ্চেন ছিল, বলেছিল দ্য জেন্ট্রিজ
the gentries of the town, the gentries of the town were behind the king, were behind the king. অনেকেই ভাবে যে এটা কি ভুল ছিল, অনেকে ম্যাক্সিমাম জনই আনসার করে এসছে নো এরর, বহু স্টুডেন্ট আনসার করে এসছে নো এরর, কিন্তু না, জেন্ট্রিস বলে কোনো কথা হয় না। জেন্ট্রি কথাটার মানেই হচ্ছে রক্ষী বাহিনী, তাহলে এখানে কারেকশন কি হবে, দ্য জেন্ট্রি অফ দ্য টাউন। আমি সবাইকে বোঝাতে পেরেছি? বা লাস্ট সিএইচএসএল এ এই কোশ্চেনটা দিয়েছিল, সিএইচএসএল এ দিয়েছিল, দ্য ওল্ড, বলো বলো কোনটা ম্যাডাম? আমি আপনার কথাটা ঠিক শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো বলো। স্যার লিখে দিতে বলুন। হ্যাঁ তুমি লিখে দাও, বরং তোমার কথাটা শোনা যাচ্ছে না, তুমি একটু লিখে দাও। আচ্ছা, ও লিখে দিচ্ছে। তো এটা কোথায় ভুল আছে তাহলে? দ্য ওল্ড ফোক হ্যাজ গন জাস্ট নাও, স্যার হ্যাভ হবে। হ্যাভ হবে এখানে, তাই না? আই হোপ আমি সবাইকে বোঝাতে পেরেছি এটা রুলস ওয়ানটা। সবার কাছে ক্লিয়ার তো? বেশ, এবার আমরা যাব রুলস টু। রুলস টু আমরা আলোচনা করব। পেজটা বদলাবো। পরের রুলসটা ঠিক এর উল্টো, পরের রুলসটা একদম এর উল্টো। সেটা হচ্ছে, লিখে রাখো, আমি সেম ইংরেজিতে লিখছি বাট বাংলায় বলছি। লিখে রাখো, some nouns look like plural, মানে লেখো, বাংলায় লেখো, কিছু কিছু নাউনকে দেখে মনে হয় সেগুলো প্লুরাল, কিছু কিছু নাউনকে দেখে মনে হয় সেগুলো প্লুরাল, বাট অ্যাকচুয়ালি দে আর সিঙ্গুলার, কিন্তু আসলে তারা হলো সিঙ্গুলার। কিছু কিছু নাউনকে দেখে মনে হয় সেগুলি প্লুরাল, কিন্তু আসলে সেগুলি সিঙ্গুলার। তো তারা যদি সিঙ্গুলার হয় তাহলে তারপরে কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে, তাই না? সো সিঙ্গুলার ভার্ব ফলোস দেম, সিঙ্গুলার ভার্ব ফলোস দেম। এরকম নাউন কি কি আছে আমরা কিছু কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল মনে রাখবো, যেমন ধরো নিউজ। নিউজ কথাটা দেখো, নিউজ মানে তো খবর, তাই না? তো নিউজের শেষে অলরেডি এস আছে, এস আছে, তো আমরা কি করব? আমরা কি কোনো এটাকে সিঙ্গুলার হিসেবে নিউ বলবো না? কথাটাই তো নিউজ, তাই না? যেমন ধরো নিউজ বা ইনিংস, ইনিং বলে কোনো কথা হয় না, কথাটাই হচ্ছে ইনিংস। বা ধরো সিরিজ, সিরিজ বা সামন্স, এইটা মনে রাখবে, এটা খুব দেয় পরীক্ষায়। সামন্স, সামন্স মানে হচ্ছে যেটা কোর্টের সমন বলা হয়, কোর্ট থেকে সমন পাঠায় বলে না, তো এই সমনের ইংরেজি হচ্ছে সামন্স। বা যেমন ধরো কিছু কিছু সাবজেক্ট, যেমন ধরো পলিটিক্স, বা ধরো ফিজিক্স, এগুলো কি একটাই সাবজেক্ট, তাই না? কিন্তু শেষে এস আছে, আমরা কি করব? বা ধরো এথিক্স বা ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স, সবগুলো শেষেই এস আছে। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার ধরো কিছু কিছু রোগের নাম, যেমন ধরো মামস। মামস মানে কি? গলা ফুলে যায়। আমরা কিন্তু কোনোদিন বলি না ওর গলায় মাম্প হয়েছে, মাম্প হয়েছে বলি না, কথাটাই মামস। বা ধরো মেসেলস, মেসেলস মানে কি? বসন্ত, কথাটাই মেসেলস। বা ধরো রিকেটস, রিকেটস
এটাও একটা রোগের নাম। রিকেট রোগ কিসের একটা ভিটামিন ডি এর অভাবে হয় মনে হয় না? রিকেট কিসের অভাবে হয়? ভিটামিন ডি তো? হ্যাঁ স্যার। ভুলে গেছিলাম, তোমাদের থেকে একটু কনফার্ম হয়ে নিলাম। আচ্ছা, রিকেটস। তারপর ধরো বিভিন্ন খেলার নাম, যেমন ধরো অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক বলে কোনো কথা হয় না, কথাটা অ্যাথলেটিক্স। বা ধরো বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস। বা ধরো কিছু দেশের নাম, যেমন ধরো বললাম ইউনাইটেড আরব এমিরেটস, এটা কিন্তু একটাই দেশ, এটাকে আমরা বাংলায় বলি সংযুক্ত আরব আমির শাহী। সংযুক্ত আরব আমির শাহী, এটা একটাই দেশ। ওকে। বা ধরো কিছু কিছু বইয়ের নাম, যেমন হয়তো বললাম দ্য অ্যারাবিয়ান নাইটস, যেটাকে আমরা বাংলায় বলি আরব্য রজনী, আরব্য রজনী। বা একটা বিখ্যাত লেখা দ্য থ্রি মাস্কেটিয়ার্স, দ্য থ্রি মাস্কেটিয়ার্স ইত্যাদি। ওকে। বা ধরো কোনো সিনেমার কথাই বললাম, থ্রি ইডিয়টস, সিনেমাটা নিশ্চয়ই সবাই দেখেছো। তো এটা তো একটাই সিনেমা। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি জিনিসটা? পেজটা বদলাবো, পেজটা বদলাবো, পেজটা বদলাবো। আচ্ছা, ধরো ফর এক্সাম্পল আমাকে কোনো পরীক্ষায় দিল, হয়তো বলল পলিটিক্স, পলিটিক্স আর পলিটিক্স আর এ ডার্টি গেম, পলিটিক্স আর এ ডার্টি গেম নাওএডেজ। বর্তমান দিনে পলিটিক্স হলো একটা নোংরা খেলা। স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে? ফার্স্ট পার্টে। কেননা এটাকে দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে তো এটা সিঙ্গুলার। তাহলে এরপরে কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে এখানে কি হয়ে যাবে? ইজ। বোঝাতে পারলাম? দুরকম ভুল দিতে পারে, অথবা এরকম ভুলও তোমাকে দিতে পারে। হয়তো বললো দ্য ফার্স্ট ইনিং, এরকম ভুলও দিতে পারে। কিন্তু ধরো বললো দ্য ফার্স্ট ইনিং of the match was very interesting, কোথায় ভুল আছে? স্যার ইনিং বলে কোনো কিছু হয়, ইনিং বলে কোনো কথাই হয় না, ইনিং বলে কোনো কথাই হয় না। কথাটাই হচ্ছে ইনিংস, কথাটাই হচ্ছে ইনিংস। এবং এরপরে দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে, সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসেছে, তো ঠিকই আছে। আমি সবাইকে বোঝাতে পেরেছি জায়গাটা? সবাইকে বোঝাতে পেরেছে? হ্যাঁ স্যার। ধরো বললো এক্সপার্টস, এক্সপার্টস সে দ্যাট, এক্সপার্টস সে দ্যাট ethics, ethics demand, ethics demand honesty, honesty। মানে এক্সপার্টরা বলে যে এথিক্সের জন্য সততার প্রয়োজন হয়। এথিক্স হলো একটা সাবজেক্ট, এটা ইউপিএসসি তে পড়তে হয়। ইউপিএসসি যে মেনে লাস্ট পেপারে এথিক্স পড়তে হয়। এথিক্স মানে হচ্ছে নীতিবিদ্যা। তাহলে কোথায় ভুল আছে? ফিলোসফির ওটা সাবজেক্ট তো। হ্যাঁ বলো স্যার, এথিক্সটা তো ফিলোসফির একটা পার্ট। হ্যাঁ, ফিলোসফিরই একটা পার্ট। আচ্ছা, তোমার কি ফিলোসফি ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ স্যার। এথিক্সটা কি পুরোপুরি ফিলোসফির একটা পার্ট? আমার এটা খুব ডাউট আছে। স্যার হ্যাঁ স্যার, আমাদের ফিলোসফির একটা এথিক্স পুরো। না, ইউপিএসসি তে কিন্তু এথিক্সের যে জায়গাটা থাকে সেখানে কিন্তু পুরো ফিলোসফির পার্টটা দেয় না, ওখানে অনেক কিছু প্র্যাকটিক্যাল ব্যাপারও থাকে। না, আমাদের তো এথিক্স বলতে ফিলোসফির একটা পার্ট, আমরা এথিক্স বিষয় নিয়ে পড়ি। হ্যাঁ সেটা আছে, কিন্তু ইউপিএসসি যদি তুমি সিলেবাসটা দেখো তাহলে দেখবে
পুরোটা কিন্তু ফিলোসফি ওরিয়েন্টেড নয়, ওখানে কিন্তু অনেক কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার দেওয়া আছে। ওখানে নীতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিলোসফিক্যাল নীতিবিদ্যা, অনেক কিছুরই নীতিবিদ্যা আছে আলাদা আলাদা হ্যাঁ আলাদা। সেটাই, এখানে এথিক্স কিন্তু একটা আলাদা পার্ট, পুরো নীতিবিদ্যা যেটাকে বলা হয়। হুম হুম হুম। বেশ, এখানে কোথায় ভুল আছে এথিক্স তাহলে? স্যার, এথিক্সটা বর্তমান দিনে এখন 6, 7, 8 থেকে পড়া উচিত ছাত্রদের। হ্যাঁ অবশ্যই পড়া উচিত, একদম ঠিক বলছো। এটা এ আর বিষয়ে করা আমি উচিত, এটা 100% বর্তমান সরকারেরও করা উচিত, এটা নীতিবিদ্যাটাকে ছাত্রদের। ঠিকই বলেছো, এথিক্সটা অবশ্যই পড়ানো উচিত, ঠিক বলেছো একদম। বেশ, কোথায় ভুল আছে তাহলে এই সেন্টেন্সটা? স্যার ডিম্যান্ডস হবে। কেন ডিমান্ডস হবে না? দেখো এখানে বলেছে এক্সপার্টস সে দ্যাট, তাহলে এটা প্লুরাল, তাহলে এরপরে ভার্বের সাথে এস বাই ইএস বসবে না, তাহলে এই পার্টটা ঠিক আছে। এক্সপার্টস সে দ্যাট। এবার দেখো এথিক্সটা তো সিঙ্গুলার, এটাকে দেখে মনে হচ্ছে প্লুরাল, বাট এটা তো সিঙ্গুলার। এবং সেন্টেন্সটা কিসে রয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে ভার্বের সাথে কি হয়? এস বাই ইএস যোগ হয়, তাই না? আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? যারা নতুন আছো, বিশেষ করে যারা আগে ক্লাসটা করেছো তারা হয়তো জানো এগুলো করিয়েছি আমি, বাট নতুনদের সবার বোঝা গেছে? তাহলে এখানে কি হয়ে যাবে? ডিমান্ডস হয়ে যাবে, এখানে ডিমান্ড নয় ডিমান্ডস হয়ে যাবে। এথিক্স ডিমান্ডস অনেস্টি। সবার কাছে ক্লিয়ার তো? বেশ, স্যার এটা আরেকবার বলুন। এটা বলছে যে এক্সপার্টস সে দ্যাট, এক্সপার্টসরা বলে যে, তাহলে এক্সপার্টস এটা তো প্লুরাল, তাই না? তাহলে এরপরে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, দ্যাট। এবার এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে এথিক্সটা কি সিঙ্গুলার সাবজেক্ট। তো যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে আমরা কি জানি ভার্বের সাথে কি হয়? এস বাই এস যোগ হয়। যেমন ভাবে ধরো আমি বলি দ্য বয়, দ্য বয়, তারপরে কি গো হয়, কি হয়ে যায়? গোস টু স্কুল এভরিডে, গোস টু স্কুল এভরিডে। বোঝা গেছে ব্যাপারটা? যেহেতু বয়টা সিঙ্গুলার সাবজেক্ট ওই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে। সিমিলারলি এখানেও এথিক্সটা তো একটা সিঙ্গুলার সাবজেক্ট, ওই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার বোঝা গেছে। ধরো বললো কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা খুব দেয় পরীক্ষায়। ধরো বললো আ সামন্স, আ সামন্স have been, a summons have been served on him, a summons have been served on him by the court, by the court। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। ভেরি গুড, সামন্সটা তো সিঙ্গুলার, একটা সামন্সের কথা বলছে, তাই না? তাহলে এখানে হ্যাভ কেন? এখানে হ্যাজ হবে, এখানে হ্যাজ হয়ে যাবে কি, তাই তো? এবার ধরো আমাকে যদি কোশ্চেনটা আরেকটু ঘুরিয়ে দেয়, বলল ফোর, বা সংখ্যাতেও ফোর দিতে পারে, কে একজন জিজ্ঞেস করছিল না, যেটা খুশি, ফোর সামন্স, ফোর সামন্স হ্যাভ বিন সার্ভড অন হিম বাই দ্য কোর্ট, স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? স্যার সেকেন্ড পার্টে। কেন? কোথায় ভুল? স্যার এই হ্যাভ বিনটা একসাথে হবে স্যার। কেন? আরে যেখানে খুশি স্ল্যাশ দিতে পারে, স্ল্যাশ তো যেখানে খুশি দিতে পারে। ওকে স্যার। এটা হোম এরর হবে। তাই কি? না স্যার, এটা সামন্স অ্যাপটা কি হ্যাজ হবে? কেন? কেন? সিঙ্গুলারের জন্য তো হ্যাজ বলি আমরা, আগেরটা এ সামন্স বলেছিল, তাহলে একটা সমন ঠিক আছে, তার জন্য হ্যাজ। এখানে তো চারটা সমনের কথা বলেছে। ওটা হিম থেকে দেয়ার হবে। আরে সিঙ্গুলার কেন হবে, আমাকে কারণটা বোঝাও। একটা সমন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বসেছে, কিন্তু এবার তো চারটে সমনের কথা বলেছে, এবার তো চারটে। দেয়ার হবে। কেন?
একজনের বিরুদ্ধেই 4টে সমন জারি হয়েছে, একজনের বিরুদ্ধেই 4টে সমন জারি হয়েছে, দেম হবে কেন? হতে পারে না একজন 4টে অপরাধ করতে পারে না, তো তার নামে 4টে সমন জারি হয়েছে, ভুল কোথায় আছে? আসল জায়গাটাই কেউ দেখোনি। স্যার সামন্সের সাথে ই আর এস যোগ। হ্যাঁ দেখো, এপারে দেখো, এইখানে দেখো, আমি একটা ছেলেকে কি বলি? এ বয় বলি। 4টে ছেলেকে কি আমি 4 বয় বলি? 4টে ছেলেকে আমি 4 বয় বলি? কি বলি? 4 বয়েজ বলি, তাই না? তাহলে সেম দেখো, সামন্সটাও তো একটা নাম, এটাও তো একটা নাম। বয় যেরকম একটা নাউন, সামন্সও একটা নাউন। তাহলে 4 এর পরে যদি আমরা নাউনের সাথে এস বা ইএস যোগ করি, তাহলে এর শেষে এস আছে, তো এ কি অপরাধ করেছে? এর শেষে এস আছে বলে কি অপরাধ করেছে? তাহলে 4 বলছে, তাহলে এর সাথেও যেমন এস যোগ করেছি, এই নাউনটার সাথেও এস যোগ হয়ে যাবে। তাহলে কথাটা কি হবে? 4 সামনেস, SUMMONS, তার সাথে ইএস যোগ হবে। আমি কি বোঝাতে পেরেছি? SUMMONS তার সাথে ইএস যোগ হবে। আমি সবাইকে বোঝাতে পেরেছি? স্যার কাইন্ডলি আরেকবার একটু বলে দেবেন, আপনার কথাটা ক্লিয়ার আসছে। দেখো, আমি বললাম একটা ছেলে হলে আমি কি বলি? এ বয় বলি, তাই তো? 4টে ছেলে হলে আমরা কি বলি? 4 বয়েজ বলি তো, তাই তো? এবার ধরো এখানে আমি একটা সমন বলেছিলাম, তাহলে এ সমন্স বলেছিলাম, কিন্তু যদি আমি 4টে বলি, তাহলে বয় থেকে যদি বয়েজ হয়, তাহলে 4 কি সামন্সই থাকবে? তাহলে 4 সামনেস হয়ে যাবে। এর শেষে এস আছে, তো এ কি দোষ করলো? প্লুরাল হলে এর সাথেও তো এস বাই এস যোগ হবে, এবং এখানে হ্যাভটা ঠিক, যেহেতু এখানে সামনেস বলেছে। বোঝা গেছে? ওকে স্যার। সবার কাছে ক্লিয়ার? হ্যালো স্যার, বলো। তাহলে কি স্যার নিউজ কি নিউজেস হবে? না, নিউজটা ধরো, আমাকে ধরো কোনো পরীক্ষা দিল, এটা মনে রাখবো, ধরো বললো এরকম ভুলটা দেয়, মনে রেখো, নো নিউজ আর গুড নিউজ। সিজিএল এ দিয়েছিল কোশ্চেনটা, ডব্লিউবিসিএস এও দিয়েছিল একবার। নো নিউজ আর গুড নিউজ নাওএডেজ, মানে এখনকার দিনে কোনো খবরই ভালো খবর নয়। সিজিএল এর কোশ্চেন এটা লিখছি, ভুল কোথায় আছে? প্রথমত নো বলেছে, আর নিউজটা কি সিঙ্গুলার, তাহলে এখানে আর নয়, এখানে ইজ হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি সবাইকে? সবার বোঝা গেছে? ওকে স্যার। চলো এবার আমরা রুলস 3 লিখব। রুলস 3টা খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবো। লেখো, সাম নাউন্স, বাংলায় যারা লিখবে তারা লেখো, কিছু কিছু নাউন সবসময়, প্লুরাল ফর্মে ব্যবহার হয়। কিছু নাউন সবসময় প্লুরাল ফর্মে ব্যবহার হয়, মানে কিছু নাউন আছে সেগুলো সবসময় প্লুরাল ফর্মে বসে। তো প্লুরাল ফর্মে বসলে কি হবে? এরপরে প্লুরাল ভার্ব বসবে, তাই না? এগুলো কোন নাউন মনে রাখবো? বেশিরভাগ, মোস্টলি দে হ্যাভ two parts or pair. Mostly they have two parts or pairs. যেমন ধরো উদাহরণ, এক্সাম্পল লিখি আমরা। এক্সাম্পল লেখো, সিসার্স মানে কি বলতো? কাঁচি। স্যার কাঁচি কি একটা দিয়ে হয়? কাঁচি কি একটা দিয়ে হয়? একটা হলে তো ছুরি হয়ে যাবে, তাই না? কাঁচি মানেই তো দুটো হবে। তো এই ধরনের নাউনগুলোর বেশিরভাগ দুটো পার্ট থাকে বা দুটো পেয়ার থাকে, ওই জন্য এগুলো সবসময় প্লুরালে ব্যবহার হয়।
এবং এরপরে প্লুরাল ভার্ব বসে। যেমন ধরো সিসার্স, ওকে, বা ধরো লেখো বেলোস। বেলোস, বেলোস কথাটার মানে কি ওই হাপর টানে না, হারমোনিয়ামে বা কামার শালায় দেখবে বেলোস টানে, হাপর বলি বাংলায় যাকে। বা এটা ভীষণ দেয় পরীক্ষায়, মনে রেখো স্পেকটাকেলস। স্পেকটাকেলস মানে কি চশমা, তো চশমা সবসময় কি দুটো থাকে, একটা কাঁচওয়ালা চশমা কেউ পরে, পরলে তো দুটো চোখেই পরে, তাই না? স্পেকটাকেলস বা গগলস, গগলস বা বাইনোকুলার্স, এগুলো সবগুলোরই দেখবে দুটো চোখে থাকে। বা ধরো প্যান্টস, প্যান্টস, কেউ কাউকে এক পায়ে প্যান্ট পরে বেরোতে দেখেছো? প্যান্টস বা জিন্স বা ট্রাউজার্স, ট্রাউজার্স সবগুলোর দেখো দুটো থাকে। শুজ, শুজ, ওকে। বা আরো কয়েকটা মনে রাখবে, এগুলো বাদ দিও যেগুলো দুটো পার্ট বা পেয়ার নেই। যেমন ধরো আলমস, এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে মনে রেখো। আলমস মানে হচ্ছে ভিক্ষা, আলমস মানে ভিক্ষা, ভিক্ষা কখনো সিঙ্গুলার হয় না, ওকে। আলমস বা অ্যাসেটস, অ্যাসেটস বা ভেজিটেবলস, এটাও মনে রেখো, ভেজিটেবলস। শুধু ভেজিটেবল বলে কোনো কথা হয় না, ভেজিটেবলস মানেই হচ্ছে বিভিন্ন শাকসবজি, ওকে। এটা বিশেষ করে মনে রেখো, শুধু ভেজিটেবল বলে কোনো কথা হয় না। বা সারাউন্ডিংস, সারাউন্ডিংস, সারাউন্ডিংস মানে কি চারপাশের, তো চারপাশের মানে কি একের অধিক, তাই না? ওয়েজেস, এটা বিশেষ করে মনে রেখো, ওয়েজেস, এটা ঝামেলার আছে, আন্ডারলাইন করলাম, WAGES, ওয়েজেস। সেম আরেকটা মনে রেখো, এর সঙ্গেই লিখিয়ে দিচ্ছি, কনগ্রাচুলেশনস। দেখবে অনেকে বলে কনগ্রাচুলেশন, আরে বাবা কনগ্রাচুলেশন বলে কোনো কথাই হয় না, কথাটা হচ্ছে কনগ্রাচুলেশনস। এগুলোর সাথে সবসময় এস যোগ হয়। আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ধরো আমাকে কোনো পরীক্ষায় দিল, আমাকে কোনো পরীক্ষায় দিল, বলল ইওর নিউ স্পেকটাকলস, ইওর নিউ স্পেকটাকলস ইজ ভেরি নাইস, ইওর নিউ স্পেকটাকলস ইজ ভেরি নাইস, স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে? এখানে ইজ হবে না, আর হবে। এটা প্লুরাল, তাহলে এরপরে প্লুরাল ভার্ব বসবে, তাহলে এখানে ইজ হবে না, এখানে কি হয়ে যাবে আর। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? বলো। পার্টিকুলার্সটা কি এরকমই হবে? পার্টিকুলার্স, পার্টিকুলার্স, হ্যাঁ ঠিক বলেছো, পার্টিকুলার্সটা আমি লিখতে ভুলে গেছিলাম, লিখে রাখো পার্টিকুলার্স। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। পার্টিকুলার্স, পার্টিকুলার্স মানেটা মনে রেখো ডিটেলস। দেখো এরকম যদি আমি খুঁজতে চাই তাহলে প্রচুর নাউন আছে, কিন্তু আমি সেগুলোই দিচ্ছি যেগুলো পরীক্ষায় দেয়, বেকার মাথা ভারী করে কি হবে। পার্টিকুলার্স মানে হচ্ছে ডিটেলস। এরকম আরো নাউন খুঁজতে গেলে রিচেস হয়, রিচেস হয়, প্রেমিসেস হয়, প্রেমিসেস হয়, কিন্তু এগুলো পরীক্ষায় স্যার জীবনে কোনোদিন দেয়নি, দেবেও না। আমি যে কটা বললাম এর মধ্যে থেকেই পেয়ে যাবে পরীক্ষায়, যদি এর বাইরে থেকে পড়ে আমাকে বলো যে ওর বাইরে থেকে এসছে পরীক্ষা, ওকে। যেমন ধরো আমি যদি আরো উদাহরণ বলি, ধরো আমি বললাম দিস ট্রাউজার্স, দিস ট্রাউজার্স, দিস ট্রাউজার্স needs, this trouser needs cleaning, cleaning as it is very dirty, as it is very dirty, as it is very dirty। কোথায় ভুল আছে?
স্যার নিড হবে, ভেরি গুড। এটা কি, এটা তো ট্রাউজার্সটা তো প্লুরাল, তাহলে যদি প্লুরাল হয় তাহলে কি ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, তাহলে এখানে নিডস নয়, অনলি নিড। এইটা পরীক্ষায় ভীষণ দেয়, বিশেষ করে মনে রেখো, বহু পরীক্ষায় দিয়েছে, আমি স্টার দিয়ে দিলাম। সেটা হচ্ছে আলমস ইজ গিভেন, আলমস ইজ গিভেন টু দ্য বেগার্স, আলমস ইজ গিভেন টু দ্য বেগার্স। স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কোথায় ভুল আছে বলো তো? স্যার আর হবে, ইউজ হ্যাঁ, হবে না। আলমসটা হচ্ছে প্লুরাল, ভিক্ষা কখনো মনে রেখো সিঙ্গুলার হয় না, ভিক্ষা সবসময় প্লুরাল হয়। তাহলে এখানে কি হবে, কারণ একটা ভিক্ষা কেউ দেয় না, ভিক্ষা মানে একসাথে অনেক কিছু দেয়। তাহলে আলমস আর গিভেন টু দ্য বেগার্স। আমি বোঝাতে পেরেছি সবাইকে? আমি সবাইকে বোঝাতে পেরেছি? কিন্তু একটা গল্প আছে এর মধ্যে, একটা গল্প আছে। আমি একটু আগে লিখেছিলাম, দেখো, ইয়োর নিউ স্পেকটেকলস আর ভেরি নাইস, তাই না? কিন্তু বিশেষ করে মনে রাখো, সেটা হচ্ছে যদি এ পেয়ার অফ কথাটা দেওয়া থাকে, এ পেয়ার অফ কথাটা যদি দেওয়া থাকে, তাহলে লিখে রাখো এ পেয়ার অফ মিন্স সিঙ্গুলার। এ পেয়ার অফ কথাটা যদি দেওয়া থাকে সেটার মানে কিন্তু দাঁড়ায় সিঙ্গুলার হিসাবে। মানে ধরো তোমার চশমায়, আমার কথাটা একটু মন দিয়ে শোনো, তোমার চশমায় দুটো কাঁচ লাগানো আছে, তো তুমি কি করবে? তুমি কি দোকান থেকে দুটো চশমা কিনেছো? তুমি একটাই চশমা কিনেছো, তাতে যদি দুটো কাঁচ লাগানো থাকে তুমি কি করবে? কোয়ান্টিটি কটা? একটাই। তাহলে যদি এই পেয়ার অফ কথাটা থাকে সেটার মানে কিন্তু সিঙ্গুলার হয়, তখন কিন্তু এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন ধরো আমি বললাম এ পেয়ার অফ স্পেকটেকলস, এ পেয়ার অফ স্পেকটেকলস were bought by her, were bought by her yesterday, were bought by her yesterday। স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কোথায় ভুল আছে? স্যার ভেরি গুড, ভেরি গুড। এটা কি হবে তাহলে? এটা হয়ে যাবে সিঙ্গুলার, তাই না? তাহলে এখানে ওয়্যার নয়, এখানে হয়ে যাবে ওয়াজ। আমি সবাইকে বোঝাতে পেরেছি? যদি শুধু স্পেকটেকলস বলে তারপরে প্লুরাল বসবে, কিন্তু যদি পেয়ার অফ কথাটা বলে সেটা কিন্তু সিঙ্গুলার বোঝাবে। সবার কাছে ক্লিয়ার? বলো, কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট এই অবধি? আচ্ছা দেখো, আমি একটা জিনিসকে বিশেষ করে আন্ডারলাইন করেছিলাম, সেটা হচ্ছে ওয়েজেস। এই ওয়েজেস কথাটা নিয়ে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে ওয়েজেস মানে কি বলতো? ওয়েজেস মানে কি বলতো? মজুরি। ওয়েজেস কথাটা দুটো মানে হয়, মনে রেখো একটু। হ্যাঁ, ওয়েজেস কথাটার একটা মানে হয় রেজাল্টস, ওয়েজেস কথাটার একটা মানে হয় রেজাল্টস, আর আরেকটা মানে হয় লেবারার পেমেন্ট, বা যাকে আমরা বলি মজুরি বা পারিশ্রমিক। তো যদি রেজাল্টস হিসাবে হয় তাহলে এটা সিঙ্গুলার হবে। যেমন ধরো ফর এক্সাম্পল, আমাকে কোনো পরীক্ষায় দিল, বলল দ্য ওয়েজেস, দ্য ওয়েজেস অফ সিন, দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ, স্ল্যাশ দিয়ে বললো নো এরর। এটার বাংলা কি? না, পাপের ফল হলো মৃত্যু, পাপের রেজাল্ট হলো মৃত্যু। তাহলে দেখো এখানে সাবজেক্টটা কি? ওয়েজেস। তাহলে এটা কি পাপের ফল কি আমরা গুনতে পারি? পাপের ফল কি আমরা গুনতে পারি? পাপের রেজাল্ট আমরা গুনতে পারি? আমরা বলি সে 10 কেজি পাপ করেছে, 20 লিটার পাপ করেছে, বলতে পারি? তাহলে এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে কি? এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে এখানে আর নয়, হয়ে যাবে ইজ। বোঝাতে পারলাম? কিন্তু ধরো হয়তো বলল, কোন পরীক্ষায় দিল, বলল the wages of the
the wages of the laborers, the wages of the laborers is paid in cash স্ল্যাশ দিয়ে বললো নো এরর। মানে এবার কি, এবার মানেটা বোঝাচ্ছে পারিশ্রমিক হিসাবে, তাই না? আমার কথা শুনে যাচ্ছে পরিষ্কার, যে লেবারদের পারিশ্রমিকটা ক্যাশে দেওয়া হয়েছে। আমার কথা শুনতে পাচ্ছ? কেউ রিপ্লাই করো তো একটু। হ্যাঁ, তো বলছে লেবারদের পারিশ্রমিকটা ক্যাশে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি অনেকজন লেবারের কথা বলছে? একের অধিক বোঝাচ্ছে, তাই না? একের অধিক বোঝানো মানে কি প্লুরাল। তাহলে এখানে কি বসবে? এখানে কিন্তু প্লুরাল ভার্ব ফলো করবে। দ্যাট মিন্স এখানে ইজ হবে না, এখানে হয়ে যাবে আর পেড ইন ক্যাশ। আমাকে ওয়েজেস কথাটা পড়ে বুঝতে হবে এর মানেটা কি দিয়েছে। এর মানেটা রেজাল্ট হিসাবে দিয়েছে না পারিশ্রমিক হিসাবে দিয়েছে। যদি রেজাল্ট হয় তাহলে তারপরে সিঙ্গুলার মানে বোঝাবে, মানে সিঙ্গুলার ভার্ব ফলো করবে। যদি লেবার পেমেন্ট হিসাবে বোঝায় তাহলে প্লুরাল বোঝাবে, তাহলে তারপরে প্লুরাল ভার্ব ফলো করবে। আমাকে সেন্টেন্স পড়ে মানে বুঝতে হবে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। বেশ, আজকে আমি একটু টায়ার্ডও ছিলাম, হয়তো কোনো জায়গা পুরোটাই বুঝিয়েছি, বাট পড়িয়ে যেন একটা নিজের ভালো লাগে না। তো এত টায়ার্ড আজকে, সেই সকালে বেরিয়ে আর মানে সারাদিন নার্সিংহোমে থেকে। যাই হোক, তোমাদেরকে যতটা সম্ভব বুঝিয়েছি। স্টিল যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে, পরের দিন ক্লাসে আমাকে আগে ফার্স্ট বলবে যে আমার এই জায়গাটায় ডাউট ছিল। আমি আগে তার ডাউট ক্লিয়ার করে তারপর আমি ক্লাস শুরু করব। ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। বেশ, তো আজকে এই অবধি আমি বলছি প্র্যাকটিসের দেবেন? হ্যাঁ, প্র্যাকটিস সেট দেবো স্যার পরের দিন। আজকে দেবো না, কেননা আজকে মাত্র 3টে রুলস আলোচনা হলো। আমি পরের দিন ক্লাস করিয়ে সাথে সাথে প্র্যাকটিস সেট দেবো। পরের দিন নাউনটা শেষ হবে। ওকে স্যার। ঠিক আছে স্যার, রেকর্ডিংটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ বলো। স্যার, রেকর্ডিংটা একটু দিয়ে দিবেন স্যার, আমি আগে শুনতে পাইনি তো। রিপোর্টিং ও সে তো ডেসক্রিপটিভ ক্লাসে। রেকর্ডিং বললো বোধহয় স্যার। আর রেকর্ডিংটা আজকে ক্লাসের রেকর্ডিংটা। ও রেকর্ডিং, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেকর্ডিংটা দিয়ে দেবো। রেকর্ডিং দেখো আমি আজকেও রেকর্ড করে রাখছি, সবই আপলোড করে দেব তোমাদের সামনে। আমি কমপ্লিট হলো, আমি স্টপ রেকর্ড করছি, এতক্ষণ রেকর্ড